দেখো বৃত্তচাপ। বৃত্তচাপ। আচ্ছা, বৃত্তচাপ প্রথমে, তাই না? তার আগে কি আছে আগে একটু দেখি। এটা হচ্ছে কত গেল? 8.1। ঠিক আছে, তার আগে কি আছে? এটা সম্পর্কে একটা আলোচনা আছে দীর্ঘ। আচ্ছা দেখো, বৃত্ত বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব যে আসলে বৃত্তের খুঁটিনাটি সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, যেগুলো তোমরা আগে থেকে জানো তারপর আমি একটু বলি। এখানে দেখো দেওয়া আছে তোমাদের বইয়ে যে বিষয়গুলো দেওয়া আছে, এইগুলো থেকে আমি যদি একটু বলি এটা কিভাবে। দেখো কি করা যায়, এখানে একটি বৃত্ত নেব। হ্যাঁ, বৃত্ত এখানে নেওয়ার মতো জায়গা আছে, এখানে বৃত্ত আছে, মানে এইটা। ওকে ওকে ওকে, এবার কি আসলো গো? ঠিক আছে, এখানে যদি আমরা ধরি, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা আমরা এবার দৌড়ে বেড়াচ্ছি কেন? হুম কি ঝামেলায় পড়লাম, কি ঝামেলায় পড়িলাম। দেখো, একটা যদি বৃত্ত আমরা প্রথমে ধরে নিই, হ্যাঁ, মনে করো এটা একটি বৃত্ত। একটা বৃত্ত আঁকাইলাম এরকম, এটা একটি বৃত্ত। এই বৃত্তের কোনটাকে আসলে কি বলা হয় সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। এই যে চারিদিকে বৃত্তের চারিদিকে ঘুরছে, এই ঘোরাটাকে বলা হয় পরিধি। এটা তো জানো তোমরা, তাই না? বৃত্তের চারিদিকে যে ঘুরছে সীমানা, এক কথায় সীমানা, সেটাকে বলা হয় হচ্ছে পরিধি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পরিধি। পরিধি। আর পরিধির সূত্র হচ্ছে, আমরা এখানে লিখি, হ্যাঁ, বৃত্তের পরিধি। পরিধির সূত্র হচ্ছে 2πr, যেটা আগে থেকে তোমরা জানো। আচ্ছা, এবারে এই যে ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এবারে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। এটাকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এবারে এই কেন্দ্রগামী যে কোনো একটা বড় জ্যা, মনে করে এরকম পুরো একটি জ্যা, এই জ্যাটাকে বলা হয় হচ্ছে ব্যাস, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যা, ব্যাস। ওকে, আর কেন্দ্র গেল, পরিধি গেল, ব্যাসার্ধ গেল, আর কি যাবে? আচ্ছা, ব্যাসার্ধকে আমরা আর ধরতে পারি। ঠিক আছে, আর এই ব্যাসকে ব্যাসার্ধ ভাগ 2, না, ব্যাস হচ্ছে ডি, ডি ভাগ 2 করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তার মানে ব্যাসকে আমরা ধরবো হচ্ছে ডি। ঠিক আছে, এবারে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা একটা অংশ গেল বৃত্তের। বৃত্তের আরও অনেকগুলো অংশ আছে। এখন আর একটা যদি আমরা বৃত্ত ধরি, মনে করো এটা একটি বৃত্ত, এই বৃত্তের এখানে দুটো ভাগ করে নিলাম। ধরো এরকম একটা ভাগ করলাম, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। এই দুইটা ভাগ, প্রথম যে অংশটুকু ছোট, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত দরকার না, উপচাপ। উপচাপ, হ্যাঁ, উপচাপ। আর এই যে বড় যে অংশটুকু, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত, সেটাকে কি বলা হয় হচ্ছে অধিচাপ, অর্থাৎ বড় চাপ। ঠিক আছে, অধিচাপ গেল। এবারে এখান থেকে আবার এই যেখানে এর অংশটুকু মনে রাখো, এই কেন্দ্র থেকে যেরকম এভাবে যদি আমরা একটি কোণ আঁকাই এই জায়গাটায়, তবে এইটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এইবারে বৃত্তের পরিধির সাথে যদি কোনো কোণ উৎপন্ন করে তবে সেইটাকে বলবো আমরা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, ঠিক আছে? আচ্ছা, এইবার আর কি বলতে পারি এখানে? এটা গেল বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এখানে অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো আমি সরাসরি যেয়ে ওখানে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম: বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে সূত্র, সেই সূত্র আমি পরবর্তীতে দেখাবো। এইবার এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এরকম যদি একটা বৃত্ত হয় এইভাবে, অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তের সাথে যদি কোনো কোণ এভাবে উৎপন্ন করে হয় তাহলে সেটি সব সময় কি হয়? সব সময় সমকোণ হবে। সমকোণ, সমকোণ না এক সমকোণ দিই, হ্যাঁ, এক সমকোণ, এক সমকোণ। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হবে। এই যেখানে যে কোণ উৎপন্ন করেছে না, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সবসময় সমকোণ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আছে এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটা আরেকটা বিষয় আছে, সেটা আমি একটু বলি। এটা হচ্ছে আমি যদি একটা এরকম একটা বৃত্ত নিলাম, নিয়ে হ্যাঁ, কোনটা কোনটা? অর্ধচাপ না অর্ধবৃত্তস্থ? এই যে এটা, তাই না? দেখো, এই যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রগামী জ্যা, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃহত্তম জ্যা বলে। এই যে জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তবে দুইটা যে অংশ উৎপন্ন হয়, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের সাথে যদি কোনো কোণ উৎপন্ন করে, এই যে এরকম, হ্যাঁ, অর্ধবৃত্তের সাথে যদি কোনো কোণ উৎপন্ন করে এই জায়গাটায়, তবে সেটি সব সময় 90 ডিগ্রি হবে, মাথায় রাখতে হবে। শুধু ওখানে না, যদি এরকম হয়, এরকম কোণ উৎপন্ন করে তবুও এখানে 90 ডিগ্রি হবে। যদি এরকম কোণ উৎপন্ন করে তবুও এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে যে কোনোভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যদি অর্ধবৃত্ত হয় সেটা। বুঝতে পেরেছ? এই হ্যাঁ, ও এই যে অধিচাপ, অধিচাপ, অধিচাপ আর উপচাপ। আচ্ছা 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 আচ্ছা, এই যে ছোট অংশটুকু, হ্যাঁ, বৃত্তের পরিধির অংশকে দুইটা ভাগ করলে চাপ দিয়ে, যেমন আমরা ভাগ করেছি এখানে একটা, এখান থেকে এটুকু, এটুকু হচ্ছে ধরলাম, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। এই যে দুইটা অংশ চাপ ভাগ করেছি, এই ভাগের দেখো, এই একটা ছোট অংশ হয়েছে, আর একটা অংশ হয়েছে এই যে ঘুরে এসে একটা বড় অংশ হয়েছে, পরিধির অংশ, হ্যাঁ, পরিধির অংশ এখানে একটি আর নিচে একটি। এই উপরেরটা, উপরেরটাকে বলা হয় যেটা বড়, সেটাকে বলা হয় অধিচাপ। আর এই ছোট যেটা আছে সেটুকুকে বলা হয় হচ্ছে উপচাপ। এবার মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, আর কি বলো? এই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কি বলো? এইটুকু, তাই না? আর একটা কি যেন বোঝাতে চাচ্ছিলাম? কি যেন আর মনে নাই। এবার আমরা ইয়েতে চলে যাই, বইয়ে চলে যাই। বইয়ে কি কি আছে দেখি। বইয়ে মোটামুটি যা আলোচনা করেছি তা মোটামুটি হয়েছে। এই যে যেটা বললাম না এতক্ষণ, যে আমি একটু পরে বলছি, সেটা হচ্ছে এই যে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। এটা মুখস্থ করে ফেলবো, অনুসিদ্ধান্ত। তার মানে তোমার বইয়ে যে অনুসিদ্ধান্তগুলো আছে সব মুখস্থ করে ফেলতে হবে। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউ এর জন্য খুবই ইম্পোর্টেন্ট, খুব আসে। এমসিকিউ মনে থাকবে? হ্যাঁ, এই যে এখানে দেখো উপপাদ্য পড়তে হবে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে দূরবর্তী। এটা পড়তে হবে। হুম। তারপরে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
এটাও পড়তে হবে ইয়ের জন্য, সিকিউ এর জন্য। ঠিক আছে? আর দেখি এই যে একটা অনুসিদ্ধান্ত, খুব খুব ইম্পর্টেন্ট। এই যে 3 নম্বর, বৃত্তের ব্যাসই বৃহত্তম যায়, খুব ইম্পর্টেন্ট। বুঝছো এটা? এবারে যে বৃত্তচাপ, এই যে আমি যে বিষয়টা আলোচনা করলাম না, এই যে এখানে ছোট অংশটুকু উপচাপ, বড়টা হচ্ছে অধিচাপ। এই যে এখানে গেল কেন্দ্রস্থ কোণ, এই যে এখানে গেল বৃত্তস্থ কোণ, যেটা আমি আলোচনা করেছি সেটা এখানে, এই যে ওইগুলো দেখাচ্ছে। এই যে যে বিষয়টা আলোচনা করলাম না, অর্ধবৃত্তস্থ কোণ, এই যে দেখো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, দেখেছো? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা এমসিকিউ খুব খুব আসে যে অর্ধবৃত্তস্থ কোণ আসলে কি। তারপরে এখানে দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক বিন্দু শীর্ষবিন্দু দিয়ে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে 5 নম্বরটা, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, এটা একটা। আর কোন বৃত্তের উপচাপে লিখিত কোণ স্থূলকোণ। এই দুইটা বিষয় যে এতটাই ইম্পর্টেন্ট আমি আর বলতে পারছি না। এমসিকিউ এর জন্য মনে করো যে সব পরীক্ষাতেই 80% এসে বসে থাকে এইরকম, বুঝছো? এই দুইটাই এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, করে নিবা। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। মানেটা হচ্ছে এরকম, অধিচাপ মানে কি? বড়, বড় চাপের সাথে কোণ উৎপন্ন করে ছোট কোণ। উপচাপ মানে কি? ছোট ছোট চাপ, ছোট চাপের সাথে কোণ উৎপন্ন করে বড় কোণ, স্থূলকোণ। আমাকে বোঝাতে পারলাম? এই এই বিষয়টা যদি একটা চিত্রের সাহায্যে বলি তাহলে এরকম হয়। আমি একটা চিত্র এখানে আঁকাই, এরকম। এটা মনে করো কি, নিচেরটুকু হচ্ছে উপচাপ, আর বড় এই বড় অংশটা হচ্ছে অধিচাপ। ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, তাহলে এই এর সাথে এই বড় কোণের সাথে যদি এভাবে কোণ উৎপন্ন করে, দেখো ছোট হবে, 90 ডিগ্রি ছোট। আর ঠিক একই রকম যদি এই কোণের সাথে কোণ উৎপন্ন করে, দেখো এটা কত বড় হবে। তার মানে এটাই স্থূলকোণ। আমি কি বোঝাতে পারলাম? এই জন্য বড় অধিচাপের সাথে কোণ উৎপন্ন করলে সেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ, আর এই উপচাপের সাথে কোণ উৎপন্ন করলে সেটা হবে স্থূলকোণ, অর্থাৎ বড়, 90 ডিগ্রি চেয়ে বড়। এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। এইবারে আসছে বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এটা কি আছে তোমাদের 8.2 আছে? হুম, 8.2 যদি থাকে, আমি একটু 8.2 যদি থাকে তাহলে আমি তোমাকে ইয়ে দাগাই দিই, উপপাদ্য দাগাই দিই। এই যে 20 নম্বর উপপাদ্যটা পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 20 নম্বরটা। আর একটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কোণগুলো পরস্পর সমান। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি আছে দেখি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা হচ্ছে শর্টে আসতে পারে। হ্যাঁ, শর্টে আসবে যেহেতু ছোট তো। আর কি আছে আমি তোমাদেরকে একটু দেখাই যদি থাকে। এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা 80% সব পরীক্ষায় এসে থাকে। আর 1 বছর না আসলে পরের বার 100% হয়ে যায়। এই যে 9 নম্বর, এটা মুখস্থ করে ফেলবা এটা। আর এই যে 24 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 80% সবসময় এসে বসে থাকে। আচ্ছা, তাহলে এই অধ্যায়তে যে 4টা আমি দাগিয়ে দিলাম, এই 4টার ভিতরেই শিওর কমন পাবা। বুঝতে পেরেছো?
একদম 100% 4টা। তার ভিতর 23 আর 24 বেশি ইম্পোর্টেন্ট। 23 আর 24 বেশি ইম্পোর্টেন্ট। এই ২ টা ভালো করে করবা, হ্যাঁ? এই ২ টার ভিতরে ১০০ একটা ১০০% আসবে। 23 আর 24 তো আমাদের নাই। হ্যাঁ? 23 আর 24 তো অর্ধবার্ষিকী নাই, বার্ষিক ক্যান্সেল করেছে। তো অর্ধবার্ষিক তুমি বলছো যে ৮.২ আছে? 8.2 পর্যন্ত এই অনুশীলনের নিচে পর্যন্ত এখন। নিচে 23 উপপাদ্য। এই যে এখানে বলছে ৮.২, ৮.২ আছে? হ্যাঁ, অনুশীলন পর্যন্ত। ও অনুশীলনী পর্যন্ত। ওর নিচে নাই? নিচে না থাকলে আমাদের দরকার নাই। তাহলে নিচে তাহলে যে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে তুমি এই ২০ আর ২১ টাই পড়বে। এর মধ্যে থেকে পরীক্ষা আসবে। ২০ আর ২১ আর ১ থেকে ওই যে ২ টা দেখালাম না? যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। আর বৃত্তের আ আরেকটা কি যেন উল্টো করে আছে ওই ২ টা। ২ টা খুব ইম্পোর্টেন্ট। ওই ২ টার ভিতরে একটা, এই ২ টার ভিতরে একটা। হুম? 20 আর 21 উপপাদ্য করবো আর ওগুলো অনুসিদ্ধান্ত মুখস্থ করবো। হ্যাঁ, অনুসিদ্ধান্ত শুধু ওগুলো পড়বা এমসিকিউ এর জন্য। ওর সমাধান নাই। ওর সমাধান দরকার নাই। বুঝতে পেরেছো? আর সম্পাদ্য আসবে আলাদাভাবে। কিন্তু আমি এখানে যে ৪ টা দিলাম না? ৪ টার ভিতর সিওর কমন পাবা। ঠিক আছে? আচ্ছা। এইবার এর এমসিকিউ আলোচনা করতে পারি, তাই না? ১৮ শ্রেণীর এমসিকিউ কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ভেরি ইম্পোর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেগুলো পড়তে হবে তোমাকে। ওকে? স্যার, অধ্যায় শেষে একটু রিভাইজ করাই দেন সব অধ্যায় একটু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সময় থাকলে তো করবই। সব অধ্যায় রিভাইজ দেবো স্যার, যদি একটু ওগুলো জানা যায় না। হ্যাঁ? এই কয়দিন মানে পরীক্ষার আগ পর্যন্ত হুম। একটু রেগুলার করাইলে ভালো হতো। ও রেগুলার করাতে পারি। আসলে তোমরা তো রেগুলার না। এই যে দেখো তো, তোরসা আজকে কোথায়? ওর প্রয়োজনই নাই। আবার ২-১ দিন তোমাকে খুঁজে পাই না। ফোন দিয়েও খুঁজে পাই না। তো কি করব? আমি তো প্রতিদিন থাকি, কিন্তু আপনি সময় মানে উল্টাপাল্টা হওয়ার কারণে আছে। হুম, হুম। মা মোবাইল নিয়ে যায়, বাবা নিয়ে যায়। হ্যাঁ? কি হয়? মানে